হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটু থিয়েটার সম্বন্ধে আলোচনা করতে এসেছি। বেসিক্যালি আমার মনের ভিতর যা প্রশ্ন বা আমি থিয়েটার করতে গিয়ে যে ডিফিকাল্টিগুলো আমার ফিল হয় সেটা আমি একটু তন্ময়ের সঙ্গে আলোচনা করে নেব। আশা করি তোমাদের এটাতে খুব হেল্পফুল হবে। যে ক্যামেরার সামনে আমি আর তনাদা আছি, ক্যামেরার পিছনে শুভ রয়েছে। তো তনাদা, ফার্স্ট বলো থিয়েটার কি? তোর কি মনে হয় থিয়েটার কি? থিয়েটার আমি তোমার কাছে যা শিখেছি সেটা হচ্ছে থিয়েটার লাইফস্টাইল, যা আমরা ডেইলি লাইফের বেসিসে করি, মানে যাপন করা, ঠিক আছে? তো প্রতিটা মুহূর্তে এক্সপ্রেশন, প্রতিটা মুহূর্তে আমরা যা করছি সেটাই বেসিক্যালি থিয়েটার। মানে আমি জানতে চাইছি তোমার চিন্তা ভাবনা কি? এইটাই থিয়েটার। এটাই ঠিকই থিয়েটার। তো বলেছিস, যেটা মানুষ আমরা দিন যাপন করছি যেভাবে, এটা পুরোটাই থিয়েটার। মানে আলাদা করে কোনো আর্ট করতে হচ্ছে না, আমরা সারাদিন যেটা করছি এটাই থিয়েটার। আচ্ছা, তা তোমার মানে আমরা থিয়েটারটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে, মানে ইমপ্রুভ করতে গেলে আমাদের আর কি কি করা উচিত? মানে এই আর্ট ফর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি কি করা উচিত? আর্ট ফর্ম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু করা উচিত না তো? আর্ট ফর্মকে কোনোদিন এগিয়ে নিয়ে যাওয়া যায় না তো? আর্ট ফর্মের জায়গায় আছে। হ্যাঁ, মানে আমাদের নিজেদেরকে কি ইমপ্রুভ করা উচিত? নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাধনা করা উচিত, এটার উপর যথেষ্ট আরো প্র্যাকটিস করা উচিত, এটাকে আরো বেশি করে নিজেদের জীবনের সাথে অ্যাটাচ করে নিয়ে এটার উপর বেশি করে কাজ করা উচিত। সিম্পল। মানে তুমি বলতে চাইছো প্র্যাকটিস? অবশ্যই প্র্যাকটিস ছাড়া তো আর কোনোদিন কোনো কিছুতে কোনো শিল্পই কোনো বিষয় তো উন্নতি করা যায় না। যেমন আমি আমার তরফ থেকে যদি বলি, তুমি জানো মানে আমার এই বিষয়টার সম্বন্ধে বেসিক নলেজ কিছু ছিল না, মানে আর্ট ফর্মটার সম্বন্ধে থিওরিটিক্যাল কোনো নলেজ আমার ছিল না। কিন্তু আজ 8 বছর পরে তোর কি মনে হচ্ছে? না, আমি অনেকটা গেইন করেছি তোমার থেকে। আশা করি যে প্রথম যে বাধাগুলো আসছিল ওগুলো অনেকটা কাটিয়ে ফেলেছি। বাট আমি বলছি যারা নতুন, আমার মতো যারা প্রথম তোমার কাছে এসেছিল, প্রথম তোমার কাছে এসেছিল বলাটা ভুল, মানে প্রথম যারা এই কাজটা নিয়ে নেমেছে তাদের তো অনেক রকম ইনহিবিশনস ভেতরে ছিল, সেগুলো কাটানোর জন্য কি করা উচিত? সেগুলো কাটানোর জন্য নিরন্তর প্র্যাকটিস করা উচিত। এটা একটা নার্ভাসনেস কাজ করে, ওটা কাটানোর কি উপায়? তোর কি নার্ভাসনেস কাজ করছে? এখন তো অবভিয়াসলি না, এখন তোমার কাছে আমি বলছি যারা ধরো নতুন, তুমি তো জানতে আমি যখন প্রথমে নার্ভাসনেসটা কখন কাজ করে আগে সেটা বুঝতে হবে। তুমি পরীক্ষা দিতে গেলে নার্ভাস কখন হবে? যখন তুমি পড়াশোনা করে যাবে না, যখন তুমি ওয়েল প্রিপেয়ার্ড থাকবে, তখন তোমার পরীক্ষা নিয়ে কোনো চাপই থাকবে না, যেটা কোশ্চেন দিক ভাই আমি লিখে দেবো। তেমনি তুমি যত বাড়িতে এটাকে নিয়ে প্র্যাকটিস করবে, শুধু থিয়েটার কেন, তুমি যদি পেইন্টিং করো, পেইন্টিং নিয়ে, তুমি যদি স্কাল্পচার তৈরি করো সেটাকে নিয়ে, তুমি যেটাকে নিয়ে যত বেশি প্র্যাকটিস করবে তুমি তত বেশি সেটা সম্বন্ধে জানবে এবং তোমার অনেক বেশি কনফিডেন্ট গেইন হওয়া দরকার বিষয়। অটোমেটিক তুমি সেটা নিয়ে প্র্যাকটিস করলে তোমার অটোমেটিক তুমি 100 দিন ধরে তুমি ভাত রান্না করছো, তুমি বুঝে যাবে যে এই ভাতটা ঠিক কতখানি মানে উনুনে রাখলে তোমার সেটা বেশি গলে যাবে বা কতটা রাখলে ঠিকঠাক ঝুরঝুরে একটা ভাত পাবো। তো যত বেশি একটার সঙ্গে ইনভলভ হবো তত বেশি জানবো। একেবারে সিম্পল, কোনো তথ্য নেই, কোনো মিথ নেই, কিচ্ছু নেই। শুধু প্র্যাকটিস করো, তার সাথে ইনভলভ হও, তার সাথে কাটাও সময়, সেই সব কিছু রিভিল করবে। পরিষ্কার কথা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা অন স্টেজে ওঠার পর হয় না, আমরা অনেক দর্শক সামনে দেখে আমরা একটু ঘাবড়ে যাই। কেন ঘাবড়ে সেটা মানে আমি প্র্যাকটিস করে গেছি, আমি বললাম প্রথম মানে ধরো হ্যাঁ একটা অনেকের সামনে এটা ওই ক্ষেত্রে জোন আউট হওয়াটা কি দরকার, মানে যাতে আমাকে দর্শকরা আমাকে এফেক্ট না করে, ওই মুহূর্তে স্টেজে দাঁড়িয়ে আমার কি ইমপ্রুভমেন্ট করবো? ওটা প্রথম তুমি যেমন কার দর্শক যখন প্রচুর দর্শক থাকে বা ক্যামেরার সামনে কেউ যখন যাবে, কার অসুবিধা না হয়, কার না এরকম ফিল হয়, সবার মনে এই একটা হালকা ভয়ের একটা ছাপ থাকে, যে অনেক দিন ধরে কাজ করছে তার মনেও হালকা ভয়ের একটা ছাপ থাকে। এটা অ্যাটেনশন রাখতে সাহায্য করে আমার মনে হয়। একেবারে নির্ভয় হয়ে কেউ যেতে পারে না জীবনে। তুই নির্ভয় হয়ে আছিস, আমি নির্ভয় হয়ে আছি, প্রতি মুহূর্তে আমাদের মধ্যে কোনো না কোনো ভয় কাজ করছে। এই ভয় থেকে অভিনয়ের ক্ষেত্রে একটু দুর্বল করে দেয় না ওই যখন আমরা প্লে করি ব্যাপারটাকে? যখন তুই একটা কাজের মধ্যে ইনভলভ হয়ে যাস তখন কি তোর ভয় মনে হয়? তোর যখন দেখবি তুই যতক্ষণ না স্টেজে ঢুকছিস ভয়, যখন স্টেজে ঢুকে গেলি তখন তোকে বেঁচে ফিরতে হবে। যতক্ষণ পাড়ে দাঁড়িয়ে রয়েছিস, জলে নামিসনি, জলের গভীরতা নিয়ে বিভিন্ন রকম তোর কাছে যখন তোকে ফেলে দেওয়া হলো তখন আর তোর কাছে ভয় নেই, তখন তোর কাছে সার্ভাইভ করাটাই মূল উদ্দেশ্য হয়ে যাবে। আর তুই যত বেশি প্র্যাকটিস তোর থাকবে তত বেশি তোর মধ্যে কনফিডেন্ট থাকবে এবং তুই সেই সার্ভাইভ করার ভিতরে তত স্কিলফুল হবি। সিম্পল ব্যাপার। তো আমি বলতে চাইছি মানে এই আর্ট ফর্মটায় কাজ করার জন্য আমাদের বেসিক কি বিষয়গুলো জেনে রাখা দরকার? এই আর্ট ফর্ম নয়, যে কোনো আর্ট ফর্মে তুমি কাজ করতে গেলে তোমাকে সেই আর্ট ফর্মের সঙ্গে একটা বন্ধুত্ব করার দরকার আছে।
সেই আর্ট ফর্মটার সঙ্গে নিজেকে একটু মিলিয়ে নেওয়া দরকার আছে। সিম্পল ভাবে মিলিয়ে কি করে নেবো না, সেই আর্ট ফর্মে আমি যতটা বেশি সময় দেবো সেই আর্ট ফর্ম আমাকে ততটা তার বিষয়ে জানতে সাহায্য করবে। তো আমি সেই আর্ট ফর্মটার বিষয়ে কতটা নিজেকে ইনভলভ করছি আর একটা জিনিস আমার মনে হয় ভালোবাসাটাও থাকা দরকার, মানে ভালোবাসা না থাকলে এই আর্ট ফর্মে কেউ আসবে কেন? ধরো কেউ ফোর্সফুলি, মানে যেমন অনেকে ফোর্সফুলি যদি কেউ আসে ফোর্সফুলি বেরিয়ে যাবে, সে আবার টিকতে পারবে না। হ্যাঁ কারেক্ট। আচ্ছা ধরো যেমন আমার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল, যেমন ধরো একটা মানুষ আমরা অনেক রকম ক্যারেক্টার প্লে করি, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্যারেক্টারের বিহেভিয়ার, প্লে করার প্যাটার্ন, হাসি কান্না রাগ, তার সেটাকে সেই এক্সপ্রেশনগুলো দেওয়াটা প্রত্যেকের ডিফারেন্ট। তো সেটাতে আমি কীভাবে কাজ করতে পারি? প্রত্যেকের তো ডিফারেন্ট হবেই, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের সাইকোলজি আলাদা, তাদের ফিলোসফি আলাদা, তাদের ব্রাউন অ্যান্ড বটম আলাদা, তো তাদের তো প্রত্যেকের আলাদা আলাদা ডিফারেন্ট তাদের বিষয় হবে। মানে এটা আমি স্মুথলি আরো কিভাবে করতে পারি? স্মুথলি বলে কোনো ব্যাপার মানে আমারই প্লে করা দুটো ক্যারেক্টার, যাতে মানুষ দেখে না বলতে পারে আচ্ছা আমি ধরো পূজাকে এই ক্যারেক্টারটা করতে দেখেছি, পরের ক্যারেক্টারটা কিছু সিমিলারিটি লাগছে, মানে ডিফারেন্স কিছু মনে হয়। তার মানে সেই ক্যারেক্টারের উপর ওয়ার্ক কম করা হয়েছে। যখন একটা মানুষ, ঠিক আছে, একটা মানুষকে তোকে ধর কোনো একটা জায়গায় তুই স্বাভাবিক লাইফ লিড করছিস এরকম, ঠিক আছে, তোকে এবারে তুই কাজ বাজ করছিস, তুই অফিসে যাচ্ছিস, তোর একটা ডেইলি রুটিন এটা, ঠিক আছে, তোকে কেউ যদি 5 বছরের জন্য ঘরে বন্দি করে দেয়, কোনো কাজ বাজ করতে পারবি না, সে কি চেঞ্জ হয়ে যাবে কি যাবে না? সেই মানুষটা সাইকোলজি সবকিছু চেঞ্জ হয়ে যাবে তো? সে বেরোতে পারছে না, তাকে শুধু ঘরের মধ্যে থাকতে হচ্ছে, তাহলে এগুলি চেঞ্জ হয়ে যাবে তো? কারণ কেন? সেই ওই পরিবেশটার সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছে। তো সেই পরিবেশটার সঙ্গে দীর্ঘদিন তুমি তাহলে যে ক্যারেক্টারটা করছো সেই ক্যারেক্টার সাথে তুমি পড়ে থাকো বেশ কিছুদিন, তার সম্পর্কে যত বেশি তুমি জানবে তত বেশি তোমার সেই জিনিসগুলো তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে। সাদা সাদা কথা একদম, অত গভীরভাবে তো কিচ্ছু নেই। আর আমরা অনেক সময় ভাবি এই জিনিসটা যে অনেক তথ্য জেনে নেবো, অনেক নলেজ নিজেদের মাথার মধ্যে অ্যাকুমুলেট করে নেবো, তাহলেই আমরা অনেক কিছু করে ফেলবো, এরকম কোনোদিন হয় না। নলেজ একটা আলাদা জিনিস আর রিয়েলাইজেশন আলাদা জিনিস। এই নলেজ পাকতে পাকতে একটা রিয়েলাইজেশন তৈরি হয়ে যায়। এই রিয়েলাইজেশনে আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়। আমরা অনেক কিছু বুঝি কিন্তু সেটা আমরা অনুভব করি না। আমাদের অনুভব করার জন্য সেইটার সাথে বারবার পড়ে থাকতে হবে। পড়ে থাকলে একটা সময় হট করে একটা রিয়েলাইজেশন হবে, সেই রিয়েলাইজেশনটাই কাজ করে। সেই রিয়েলাইজেশন করার জন্য আমাকে সেটার প্রতি টাইম দিতে হবে। সব মানে সব প্রবলেমেরই তুমি সলিউশন বলছো যে সাধনা, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তা প্র্যাকটিস, কনসেন্ট্রেশন এন্ড প্র্যাকটিস। কনসেন্ট্রেশনটাও প্র্যাকটিস। আমি কনসেন্ট্রেশন করলে প্র্যাকটিস হবে এরকম ব্যাপার না। আরে আগে কনসেন্ট্রেশনটাকে প্র্যাকটিস করতে হবে। আমি বলতে চাইছি উইদাউট প্র্যাকটিস, উইদাউট কনসেন্ট্রেশন প্র্যাকটিসটাও হয় না। উইদাউট কনসেন্ট্রেশন তো প্র্যাকটিস হবে না, কনসেন্ট্রেশনটাকেও প্র্যাকটিস করতে হবে। কারণ আমি কি করে কনসেন্ট্রেটেড হব একটা জিনিসের প্রতি? কনসেন্ট্রেটই করতে পারছি না, প্র্যাকটিস করব কি করে? তাহলে আগে আমাকে কনসেন্ট্রেট কি করে করতে হয় সেটাকে প্র্যাকটিস করতে হবে। কনসেন্ট্রেট করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে কিছুক্ষণ আগে এক এক জায়গায় বসে আমাকে একটুখানি নিজের মেডিটেশনের ব্যাপার না, মেডিটেশন সব অনেক বড় বড় কথা, এটা বড় বড় লোকেরা জানে, আমরা অত কিছু জানি না। আমরা যদি এইটুকু জানি যে আমরা খুব ছটফট করি। আমাদের যদি যত আমরা নিজেকে স্থির করতে পারবো, ধৈর্য ধরে একটা জায়গায় ধৈর্য, আমরা যত বেশি ধৈর্যকে গেইন করতে পারবো তত বেশি কনসেন্ট্রেশন পাওয়ারটা আমাদের ধীরে ধীরে নিজেদের আয়ত্তে আসবে। আমরা একটা জিনিসের প্রতি আগুনে আমি হাত দিলাম, হাত ছড়িয়ে নিলাম, হাত পুড়বে, হাত দিলাম, হাত ছড়িয়ে নিলাম, হাত পুড়বে, কিন্তু যতক্ষণ বেশি আমি হাত রাখবো তত বেশি পুড়ে যাবে। তেমনি একটা জিনিসের প্রতি আমি যত বেশি ধৈর্য ধরে চুপ করে বসে থাকবো সেই জিনিসটার প্রতি আমার আস্তে আস্তে একাত্মতা অনুভব হবে। সিম্পল বাবা, তোমাকে একটা মাটি দিয়ে দিল, ওই মাটির সাথে তুমি যদি কিছু না, শুধু মাটি দিয়ে দিল, কেউ শেখানো নেই, একটা মাটি দিয়ে দিল, তুমি সেই মাটির সাথে বসে একটা ঘরের মধ্যে বন্দি করে দিল, সেই মাটির সাথে বসে তুমি দিনরাত খেলা করছো। একটা সময় তোমাকে বলতেই হবে না, তুমি দেখবে তা দিয়ে কিছু না কিছু একটা বানিয়ে ফেলেছো। কাক হোক, বক হোক, মানুষ হোক, হাতি হোক, ঘোড়া হোক, কিছু একটা বানিয়ে ফেলেছো, কিছু না কিছু বানিয়ে ফেলেছো। কি করে হচ্ছে? একটা বাচ্চা ছেলেকে বা একটা বাচ্চা মেয়েকে বা একজন শিশুকে কেউ তো শেখায় না কোন কথা বলা, সে সবটা দেখছে, অবজার্ভ করছে। তাকে যখন বলা হয় বর্ণ পরিচয় অ বলো, আ বলো, হর্ষই বলো, বলা হয় না। সে ওখানে থাকতে থাকতে দেখছে, অবজার্ভ করতে করতে নিজেই একসময় মা বাবা বলে ফেলছে। তা থাকো তুমি শিখবে, এটাই তো হচ্ছে। ধৈর্যটা রাখো, ব্যাস হবে। যদি তোমার ধৈর্য আসবে ভালোবাসা থেকে, তোমার সেটার প্রতি কোনো ভালোবাসা আছে। আবার উল্টোটাও, ভালোবাসা থাকলে যেমন ধৈর্য আসে, ধৈর্য থাকলে আবার ভালোবাসা এমনি চলে আসে।
একে অপরের পরিপূরক। Thanks. আরেকটা জিনিস বলো যে থিয়েটারে মানুষের ইন্টারেস্ট, মানে আমি জানি না কোথাও মানে আমি মনে করি থিয়েটারটা কোথাও না কোথাও অন্য অন্য মিডিয়ামগুলোর থেকে একটু পিছিয়ে আছে। তুমি কি এটা মানো? এই ফিল্ডটা, এই মিডিয়ামটা। আচ্ছা, জুতো সেলাই করা কি পিছিয়ে আছে? পিছিয়ে নেই। হ্যাঁ, ডেলি বেসিসে যার যেরকম লাগে। পিছিয়ে কাকে বলছি? যে যার আমি বলতে চাইছি যে এটা একটা ক্রিয়েটিভ ফিল্ড। একটা ক্রিয়েটিভ, জুতো সেলাই একটা ক্রিয়েটিভ ফিল্ড, মোমবাতি বানানো একটা ক্রিয়েটিভ ফিল্ড, পৃথিবীতে সবটাই তো একটা ক্রিয়েটিভ ফিল্ড। মানে আমি বলতে চাইছি এই মাধ্যমটা কোনো না কোনোভাবে ধীরে ধীরে আস্তে আস্তে ল্যাক হয়ে গেছে। সেটা আমাদের এই না, যেখানে চর্চা কম হবে ল্যাক হবে, যে জায়গায় চর্চা বেশি হবে সে জায়গায় ল্যাক হবে না। ও চর্চার কারণ কি? ইন্টারেস্ট মানুষের কম। চর্চার বিভিন্ন রকম কারণ হতে পারে। একটা জায়গায় চর্চার একটা পরিবেশের মধ্যে পড়াশোনার চর্চা নেই কেন, আর একটা পরিবেশের মধ্যে পড়াশোনার চর্চা আছে বেশি কেন? সেটা তার অ্যাম্বিয়েন্স, তার আশেপাশের লোক যেভাবে সেটাকে দেখছে, সেটা থেকেই তার মানে ওই জিনিসটা আসবে। মানে আমি বলতে চাইছি এটাতে ল্যাক হওয়ার কারণটা কি? ল্যাক হওয়ার ল্যাক হয়েছে ব্যাপারটা। মনে হয় অনেকের কাছে মনে হয় 2 বছর আগে এটা নিয়ে যেমন আমাদের বাবা মার মুখে শুনেছি প্রচুর যে তারা প্রায় রেগুলার বেসিসে মাসে 1-2 করে থিয়েটার শো দেখতে যেত, সেটা নিয়ে একটা হাইপ ছিল যেটা এখন নেই। কারণ তখন হয়তো দেখা যাচ্ছে যে সেই সময় আর কোনো মাধ্যম ছিল না, সেই সময় হয়তো থিয়েটার মাধ্যমটাই ছিল, তাই সেটার প্রতি অনেক বেশি মানুষ ইনভলভ হতো। মানে এন্টারটেনমেন্টের মাধ্যম যদি 14টা হয়ে যায় তখন তো মানে মানুষ ডাইভার্স হবেই বিভিন্ন জিনিসের প্রতি। এবার যেখান থেকে মানুষ দেখছে বেশি আমি এন্টারটেন পাচ্ছি, যেখান থেকে অনেক বেশি রিয়েলিটি আমি পাচ্ছি, আমাকে খাটতে কম হচ্ছে, আমি অনেক বেশি আনন্দ করতে পারছি। মানুষ সহজের জায়গায় তো বেশি দৌড়বে, কিন্তু সহজ বা শর্টকাট বলে তো আদৌ কিছু নেই। আমার প্রশ্নটা ওটাই লুকিয়ে ছিল যে এটাতে কি মানুষ ইন্টারেস্টটা মানে এখানে এই মাধ্যমটা থেকে মানুষ কি ইন্টারেস্ট কম পাচ্ছে বা ক্রিয়েটিভিটি লেভেলের দিক দিয়ে কি এখানে কোনো সেরকম এন্টারটেনমেন্ট মানুষ পাচ্ছে না?